যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে আমার অবশ্যই খারাপ বলতে হবে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন বা কি অভিজ্ঞতা পেয়েছে উনি এই বাইকটা থেকে, ভাই একটু যদি শর্টে বলতেন। 8,000 কিলোমিটার চলা FZS25 এর কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম। তো শুরুতেই বাইকটা টেস্ট রাইড করলাম এবং বাইকের ব্রেকিংটা একটু আমি বলবো। হাই স্পিডে কিন্তু ব্রেক ধরা হয়েছে এবং খুব স্মুথলি কিন্তু ব্রেকটা কাজ করেছে এবং যার কারণে কিন্তু গাড়িটা কোনো স্লিপ করে নাই এবং পাশে কিন্তু দোলা ছিল, দোলার ভিতরেও কিন্তু গাড়িটা খুব স্মুথলি দাঁড়ায় গেছে। তো ফাইনালি বাইকটা আমরা র্যামে উঠাই এবং র্যামে ওঠানোর পরে বাইকের যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে হ্যান্ডেল বারটা ছেড়ে দিলে রানিংয়ে কিন্তু একটা সাইডে টানতো। এবং 8,000 কিলোমিটার যেহেতু হয়ে গেছে, এখন আমরা বল রেসারটা খুলবো এবং খোলার পরে ভিতরে আসলে কি অবস্থা সেটাই দেখবো, বল রেসারের ভিতরের কি অবস্থা। এবং ভালো থাকলে অবশ্যই এটা আমরা খুলে গ্রিস করে দিব, জানি স্মুথ হয় ব্যাপারটা। তো যার কারণে কিন্তু সাসপেনশন দুটো খুলে নিয়েছি এবং টিট থেকে বের করব, আলাদা করে ফেলবো বল রেসারটা। এবং বল রেসারের যে ব্যাপারটা দেখতেছি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে গ্রিসটা আছে, গ্রিসটা একটু নর্মাল হয়ে গেছে। নর্মাল বলতে কিছুদিন চালানোর পরে যেরকম হয়ে যায়, একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে বা একটু জং জং ভাব চলে আসছে, যার কারণে কিন্তু এটা খোলা। এবং এটা কিন্তু আমরা খুব সুন্দর করে পেট্রোল দিয়ে বা অকটেন দিয়ে আমরা ক্লিন করে নিছি এবং এটার পরে হচ্ছে আমরা বল রেসারটা খুব সুন্দর করে মুছে নিয়ে দেন তারপরে গ্রিস করে আবার নতুন করে সেট করব। এবং এটা সেট করার পরে আমরা দেখবো যে আসলে গলাটা ইজি আছে কিনা। এবং এটার জন্য কিন্তু আমাদের খুব পরিষ্কার করে নিতে হবে, জানি কোনো ধুলাবালু না থাকে। এবং এটার একটা নির্দিষ্ট মাপ আছে যেটা কিনা 22 mm। তো সেই জন্য আমরা 22 নিউটন মিটারে একটা এটা টর্ক রেঞ্চের মাধ্যমে টাইট দিব, জানি জিনিসটা বেশি টাইট না হয়ে যায় এবং বেশি লুজও না হয়ে যায়। তারপরে হচ্ছে আমরা পার্ট পার্ট করে হচ্ছে প্রত্যেকটা জিনিসই সেট আপ করবো। এবং পাশাপাশি এটা কিন্তু আমরা 4 নম্বর ফ্রি সার্ভিসটা কিন্তু করতেছি আজকে। এবং 4 নম্বর ফ্রি সার্ভিসের ভিতরে কিন্তু বল রেসার যদি প্রবলেম হয়ে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুলতে হয়, যার কারণে এটাও কিন্তু আমরা খুলতেছি। এবং 22 নিউটন মিটার টাইট দেওয়ার পরে দেখেন যে এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। পাশাপাশি পিছনের ব্রেক এবং সামনের ব্রেক দুইটাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুলে ক্লিন করে লাগাই দিছি। এবং ব্রেক প্যাডগুলো ভালো আছে, যার কারণে এটা চেঞ্জ করা লাগে নাই। এবং তারপরে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী চাকার নাটগুলোও কিন্তু আপনার টাইট করব, পাশাপাশি চেনটাও অ্যাডজাস্ট করব, চেনটা ঠিক আছে কিনা। ট্রেনের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, সেটা কিনা 40 থেকে 45-এর ভিতরে আমাদের ফ্রিপ্লে রাখতে হবে। পাশাপাশি ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করব এবং ইঞ্জিন অয়েলও আমরা চেঞ্জ করব। এবং এই কাস্টমার কিন্তু সবসময় RS4GP যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা চেঞ্জ করে, যার কারণে হচ্ছে RS4GP নিব। এবং সবচেয়ে যে ব্যাপারটা বড় ব্যাপার সেটা হচ্ছে এটার যে ইঞ্জিন অয়েলটা আছে এটা কিন্তু 1350 মিলি লাগবে, যার কারণে একটা ক্যানের ভিতরে কিন্তু 1 লিটার থাকে, যার কারণে আমাদের 2টা ক্যান নিতে হয়েছে। এবং একটা ক্যান আমরা 1 লিটার দিব, আরেকটা থেকে আমরা 350 দিব। যেহেতু আমরা অয়েল ফিল্টার চেঞ্জ করব সেক্ষেত্রে আমরা আরো 100 গ্রাম ইঞ্জিন অয়েল বেশি দিব। এখানে লেখাই আছে 1350 গ্রাম ইঞ্জিন অয়েল দিতে হবে ইঞ্জিনের ভিতরে। তো 2টা নিয়েছি যেহেতু, একটা দিব, আরেকটা থেকে যতটুকু লাগে 1450 দিব। এবং সেকেন্ড টাইম চেঞ্জ করার পরে কিন্তু উনি আবার এটা ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে, যার কারণেই কিন্তু এটা নিব। এবং RS4GP সবাই জানেন এটা 3000 কিলোমিটার রান করা যায় খুব ইজিলি। এই জন্য হচ্ছে আমরা যেহেতু একটা ডেলে নিয়েছি, এখন এটা হচ্ছে আমরা মাপ দিব আসলে। যেহেতু আগেরটাই দিয়েছি আমরা 1 লিটার, এখানে 450 দিতে হবে, কারণ যেহেতু আমরা অয়েল ফিল্টারটা সহ চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি দিতে হবে ইঞ্জিন অয়েল। এবং এই ইঞ্জিন অয়েলটা ঢোকানোর পরেই কিন্তু আমরা অয়েল ফিল্টার যেটা আছে এটা কিন্তু ইঞ্জিন অয়েলের ভিতরে আমরা চুবিয়ে নিব, কারণ এটা হচ্ছে ভিজিয়ে নিলে জিনিসটা খুব ভালো হবে। নয়তো হচ্ছে আমরা শুকনো অবস্থায় লাগালে ইঞ্জিন অয়েল ফিল্টারের ভিতরে ঢুকে দেন হচ্ছে ভিজবে, সেক্ষেত্রে ইঞ্জিনের মোবিলটা একটু স্লোলি উঠবে এবং সেটার জন্য কিন্তু ইঞ্জিনের ক্ষতিও হতে পারে, যার কারণে আমরা অয়েল ফিল্টারটা খুব সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি। পাশাপাশি এটার ইঞ্জিন অয়েলের কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার, লাল একটা কালারটা এটার আগে ছিল আসলে হলুদ টাইপের, বাট গত 3 বছর যাবত এটার কালার চেঞ্জ হয়ে লাল কালার চলে আসছে। তো ইঞ্জিন অয়েল ঢালার পরবর্তীতে আমার যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখানোর ট্রাই করতেছি আসলে বাইকের কাজগুলো আমরা কিভাবে করি। আর এটা যেহেতু 4 নাম্বার সার্ভিস, তো আমার মোটামুটি সব কাজ শেষ হওয়ার পরে আমি টেস্ট রাইড দেওয়ার পরে কাস্টমারকে দিলাম।
তো মূলত এই বাইকের কাজটা কিন্তু শেষ, আপনারা দেখেছেন। আমি কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু পার্ট টু পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আসলে কি সমস্যা ছিল। তো এটা বল রেসারে একটু সমস্যা থাকার কারণে কিন্তু বল রেসারটা খুলে নতুন করে গ্রিস করে দিই। এবং আমি সর্বশেষ ভাই নিজেও রাইড করেছে, আমি ভাইয়ের কাছে যাব। তো ভাইয়ের কাছে আসলে জিজ্ঞেস করব যে এত বাইক থাকার কারণে কেন FZ25টা উনি কিনে, এবং FZ25টা কেনার পরে যেহেতু 8,000 কিলোমিটার চালাইছে, তো ওনার মুখ থেকে শুনবো ওনার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন বা কি অভিজ্ঞতা পেয়েছে উনি এই বাইকটা থেকে। ভাই একটু যদি শর্টে বলতেন। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম সোহাগ। আমি FZ25 গাড়িটা যখন লঞ্চ করবে তার আগে আমি এমটি চালাইছি। এমটিতে আমি একটু সমস্যা ফিল করছি, ওটার সিটিং পজিশন ভালো না আর প্রচুর পরিমাণ কেদা শিখতো। আর এই গাড়িটা এমটির যে ফিলটা আমি পাইতাম, যে ইমার্জেন্সি টার্ন এবং সিটিং পজিশন এবং ব্রেকিং সিস্টেম, ব্রেকিং কন্ট্রোল, যে এটা খুব ভালো পাইছি। অরিজিনালি গাড়ি চালায়ও আমি খুব কমফোর্ট ফিল করি। আর গাড়িটা আমি প্রি বুকিং দিয়ে নিয়েছিলাম। তো জিসান ভাই আমাকে বললো, যখন আমি এমটি চালাই, বললাম যে জিসান ভাই এমটিটা আমার খুব বেশি একটা কমফোর্ট ফিল করতেছে না, কি করা যায়। ফলে জিসান ভাই আমার বুদ্ধি দিল যে নতুন একটা গাড়ি আসতেছে FZ25, আপনি ওটা নিতে পারেন, ওটা মনে হয় এমটির চাইতে ভালো ফিল পাবেন। হ্যাঁ, মার্শাল্লাহ, আমি 8,000 কিলো চালাইলাম, চালায় ওটার চাইতে ফিল ভালোই পাচ্ছি আলহামদুলিল্লাহ। মূলত এটার ব্রেকিং এবং এটার যে রেডি পিক আপ টার্ন অসাধারণ অসাধারণ। আচ্ছা আচ্ছা, ইভেন আমি নিজেও তো বাইকটা চালাইছি। আমি একজন টেকনিশিয়ান হিসেবে বলতে চাই, আসলে ইয়ামাহাতে আমি চাকরি করি বা ইয়ামাহাতে কাজ করি, যার কারণে ইয়ামাহার সাপোর্ট নিতে হবে ব্যাপারটা একদমই এরকম না। আপনারা অনেকেই মনে করেন যে হচ্ছে আমি ইয়ামাহাতে কাজ করি দেখে ইয়ামাহা বাইকের সাপোর্ট নিব, ব্যাপারটা একদমই এরকম না। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে আমার অবশ্যই খারাপ বলতে হবে, সেটা যে কোনো বাইকই হোক না কেন। তবে আমি যেটা মনে করি, বাংলাদেশের যে রোড কন্ডিশন, আমাদের বাংলাদেশে যে পরিমাণে অটো বা যে পরিমাণে বাস ট্রাক যেভাবে চলাচল করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্রেকিংটা জরুরি। ব্রেকিংটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যার কারণে ব্রেকিং এর জন্য কিন্তু আমি বলবো যে ইয়ামার ভিতরে যত ধরনের বাইকগুলো আছে আমাদের, তার ভিতরে সব থেকে বেস্ট হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমটা এই বাইকটা খুবই ভালো করেছে। পাশাপাশি যে রেডি পিক আপ টার্ন, সেটাও কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। পার্সোনালি আমার কাছে অসাধারণ লাগছে, কারণ 250cc বাইক কিন্তু আরো ব্র্যান্ডের বাইক আছে, আমি ওইগুলাও চালাইছি, আদার ব্র্যান্ডের বাইকগুলো আমি চালাইছি। বাট এটার যে রেডি পিক আপ টার্নটা আমি খুবই মুগ্ধ, বা আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী আমার কাছে পারফেক্ট একটা বাইক মনে হয়েছে। তো আমি আসলে এই বাইকটা সবাইকে সাজেস্ট করব, যারা একটু রেডি পিক আপ টার্ন চান বা একটু ব্রেকিং ভালো চান, দুইটার দিকে যদি ভালো চান, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের সবাইকে এই বাইকটা সাজেস্ট করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।